ওয়েলকাম টু মাই চ্যানেল এডুটেক ফান। এইচএসের ম্যাথামেটিক্সের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় ডিটারমিনেন্ট বা নির্ণায়ক সম্বন্ধে আজকে আলোচনা করব। সপ্তদশ শতাব্দীর শেষের দিকে, 17th সেঞ্চুরির শেষের দিকে গণিতজ্ঞ লিবনিজ ডিটারমিনেন্ট বা নির্ণায়কের চর্চা শুরু করেন এবং পরবর্তীকালে বিভিন্ন গণিতজ্ঞ যেমন ক্র্যামার, ল্যাগ্রাঞ্জ, ল্যাপ্লাস, কচি, জ্যাকোবি এরা নির্ণায়কের বিভিন্ন দিক সম্বন্ধে পরবর্তীকালে আলোকপাত করেন। প্রথমেই আমাদের জানতে হবে নির্ণায়ক বা ডিটারমিনেন্ট কী। দুটো সমীকরণ যদি আমরা ধরি, একটা হচ্ছে a1x প্লাস b1 ইকুয়ালস টু 0 এবং অপর সমীকরণ a2x প্লাস b2 ইকুয়ালস টু 0। এই দুটো সমীকরণে আমাদের যে চলরাশি আছে x এর মান যদি সমান হয়, অর্থাৎ এই প্রথম সমীকরণ থেকে x এর মান পেয়ে যাব মাইনাস b1 বাই a1, দ্বিতীয় সমীকরণ থেকে x এর মান পেয়ে যাব মাইনাস b2 বাই a2। এখন দুটো এক্সেরই মান যদি সমান হয় তাহলে আমরা লিখতে পারি মাইনাস b1 বাই a1 সমান মাইনাস b2 বাই a2, মাইনাসটা ক্যান্সেল করে দিলে b1 বাই a1 সমান হবে b2 বাই a2। এটা যদি আমরা সাজিয়ে লিখি তাহলে আমরা লিখতে পারি, এটা উল্টে দিলে a1 বাই b1 সমান a2 বাই b2, কোনাকুনি গুণ করে দিচ্ছে, তাহলে a1 b2 সমান হবে b1 a2, সেটাকে বাঁ দিকে নিয়ে এলে b1 a2 সমান 0 লিখতে পারবো। এই যে এক্সপ্রেশনটা পেলাম আমরা a1 b2 মাইনাস b1 a2, এই এক্সপ্রেশনটা এটাকে আমরা বলবো ডিটারমিনেন্ট বা নির্ণায়ক। অর্থাৎ a1 b2 মাইনাস b1 a2 এটা হচ্ছে আমাদের নির্ণায়ক এবং এই নির্ণায়কটাকে আমরা প্রকাশ করি এইভাবে a1 b1 a2 b2। এখানে a1 b1 এবং a2 b2 এগুলোকে বলবো আমরা ওই নির্ণায়কের পদ বা এলিমেন্ট বলা হয়। এই পদ বা এলিমেন্টগুলো যখন আনুভূমিক বরাবর পাশাপাশি অবস্থান করছে তখন তারা তৈরি করছে একটা সারি বা বলতে পারি রো। অর্থাৎ a1 b1 পাশাপাশি অবস্থিত হয়ে একটা সারি তৈরি করলো, a2 b2 পাশাপাশি অবস্থিত হয়ে আনুভূমিক বরাবর অবস্থিত হয়ে আর একটা সারি তৈরি করলো, অর্থাৎ এখানে মোট দুটি সারি তৈরি হলো। একইভাবে পদগুলি যখন উলম্বভাবে অবস্থান করছে, উপরে a1 নিচে a2, এভাবে তারা তৈরি করছে একটা স্তম্ভ বা কলাম। অর্থাৎ a1 এবং a2 এরা একসঙ্গে একটা স্তম্ভ তৈরি করেছে, b1 b2 এর একটা স্তম্ভ তৈরি করেছে। তাহলে এই যে নির্ণায়কটা লিখেছি সেই নির্ণায়কে দেখতে পাওয়া যাচ্ছে দুটি সারি আছে এবং দুটি স্তম্ভ আছে। তার জন্য এই নির্ণায়ককে আমরা বলবো সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট বা দ্বিতীয় ক্রমের নির্ণায়ক। এখানে একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করতে হবে যে যখন আমরা দ্বিতীয় ক্রমের নির্ণায়কের বিস্তৃতিতে ভাঙছি তাহলে তখন আমরা ফ্যাক্টোরিয়াল 2 বা দুটি পদ পাবো। এই দুটি পদের প্রথম পদটি অর্থাৎ মুখ্য কর্ণ বরাবর যে পদটি গুণ করে পেলাম সেই প্রথম পদটির চিহ্ন হবে প্লাস এবং দ্বিতীয় পদ যেটা পেয়েছি সেই দ্বিতীয় পদের চিহ্ন হবে মাইনাস। আমরা একটি চলরাশি নিয়ে দুটি সমীকরণের সমাধান করে দ্বিতীয় ক্রমের নির্ণায়ক নির্ণয় করলাম। এবার ধরে নিচ্ছি তিনটি সমীকরণ এমন আছে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু 0, a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস টু 0 এবং আরেকটা সমীকরণ আছে a3x প্লাস b3y প্লাস c3 ইকুয়ালস টু 0। এই তিনটি সমীকরণের যদি একই সমাধান থাকে তাহলে আমরা শেষের দুটো সমীকরণ থেকে সমাধান করে পাবো। আমরা যদি বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করি x সমান y সমান 1 বাই এটা পেয়ে যাব b2 c3 মাইনাস c2 b3, এটা হয়ে যাবে c2 a3 মাইনাস a2 c3, এটা হয়ে যাবে a2 b3 মাইনাস b2 a3। যেখানে মনে রাখতে হবে a2 b3
মাইনাস বি2 এ3 নট ইকাল টু 0। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব এক্স এর মান হবে b2c3 মাইনাস c2b3 বাই a2b3 মাইনাস b2a3। কারণ এটা সমান এটা লিখবো, তাহলে এক্স সমান হবে এটা উপরে চলে যাবে, একের সঙ্গে গুণ হয়ে যাবে। একইভাবে ওয়াইয়ের মান পেয়ে যাবো আমরা c2a3 মাইনাস a2c3 বাই a2b3 মাইনাস b2a3। যেহেতু এই তিনটে সমীকরণের সমাধান একই বলেছি, তাহলে এক্স এবং ওয়াইয়ের যে মানটা পেলাম সেই মানটা প্রথম সমীকরণকেও সিদ্ধ করবে। তাহলে এখানে যদি মানটা বসিয়ে দিই তাহলে আমরা পাবো কি a1 ইন্টু, এখানে যখন এক্সের মান বসাবো তখন নিচে হরে আছে a2b3 মাইনাস b2a3, আবার ওয়াইয়ের যখন মান বসাবো তখন নিচে একই হর আছে, সেটাকে একদম লসাগু করে c1 এর সঙ্গে গুণ করে দিচ্ছি। তাহলে পেয়ে যাব a1 ইন্টু b2c3 মাইনাস c2b3 প্লাস b1 ইন্টু ওয়াইয়ের মান c2a3 মাইনাস a2c3, নিচে হর ছিল লসাগু করে দিয়েছি, তাহলে c1 এর সঙ্গে গুণ হয়ে যাবে c1 ইন্টু a2b3 মাইনাস b2a3 ইকুয়ালস টু 0। এটাকে যদি গুণ করে দিই তাহলে পেয়ে যাবো a1 b2c3 মাইনাস a1 b3c2 প্লাস b1 c2a3 মাইনাস b1 a2c3 প্লাস c1 a2b3 মাইনাস c1 b2a3 ইকুয়ালস টু 0। বা এটাকে সাজিয়ে লিখতে পারি এ বি সি এভাবে পরপর এই অর্ডারে সাজাতে পারি। এই যে এক্সপ্রেশনটা পেলাম সেটাকে আমরা একটা চিহ্নের সাহায্যে লিখতে পারি, সেটা হচ্ছে এরকম a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3। বা এটাকে আমরা অন্যভাবে লিখতে পারি, এখানে যে যে সংখ্যাগুলো ব্যবহার হচ্ছে এ বি সি পরপর লিখে দিলাম, দিয়ে তাদের সাফিক্সে যেগুলো আছে 1 2 3 পরপর বসিয়ে দিচ্ছি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। এইভাবেও ডিটারমিনেন্টটা আমরা লিখতে পারি। সেকেন্ড অর্ডার যে ডিটারমিনেন্ট লিখেছিলাম সেটাও আমরা এইভাবে লিখতে পারি এ বি, এখানে সাফিক্স হচ্ছে দুটো 1 2, এইভাবে। এই যে ডিটারমিনেন্টটা পেলাম সেই ডিটারমিনেন্টটা দেখতে পাচ্ছি এখানে মোট 3টি সারি আছে এবং 3টি স্তম্ভ আছে। তাহলে এটা হচ্ছে একটা তৃতীয় ক্রমের নির্ণায়ক বা থার্ড অর্ডার ডিটারমিনেন্ট। দ্বিতীয় ক্রমের নির্ণায়কে যেমন আমরা বলেছিলাম যে দ্বিতীয় ক্রমের নির্ণায়কের বিস্তৃতিতে পদ সংখ্যা হবে ফ্যাক্টোরিয়াল 2 বা 2টি, ঠিক একইভাবে তৃতীয় ক্রমের নির্ণায়কের ক্ষেত্রে যেহেতু তৃতীয় ক্রম তাহলে ফ্যাক্টোরিয়াল 3 বা 6টি পদ হবে। এখানে দেখতে পাচ্ছি আমরা যে তৃতীয় ক্রমের নির্ণায়কের বিস্তৃতি হচ্ছে এটা, এখানে মোট 1 2 3 4 5 6 6টি পদ আছে। এই যে 6টি পদ আছে এই 6টি পদের মধ্যে 3টি পদের চিহ্ন হচ্ছে ধনাত্মক বা প্লাস এবং বাকি 3টি পদের চিহ্ন হচ্ছে ঋণাত্মক বা মাইনাস, এবং এই চিহ্নগুলো অল্টারনেট প্লাস মাইনাস হবে, প্রথমে প্লাস পরে মাইনাস আবার প্লাস মাইনাস এইভাবে চলতে থাকবে। তাহলে দ্বিতীয় ক্রমের নির্ণায়কে আমরা পেলাম a1 b1 a2 b2 থাকলে সেটার বিস্তৃতি হবে a1 b2 মাইনাস b1 a2, এবং তৃতীয় ক্রমের ক্ষেত্রে দেখলাম a1 b1 c1 এবং a2 b2 c2 a3 b3 c3, এটা থাকলে তার বিস্তৃতি হচ্ছে a1 b2 c3 মাইনাস a1 b3 c2 প্লাস a3 b1 c2 মাইনাস a2 b1 c3 প্লাস a2 b3 c1 মাইনাস a3 b2 c1। এটাকে আমরা সাজিয়ে লিখলে এভাবে লিখতে পারি a1 b2 c3 মাইনাস b3 c2 প্লাস b1 c2 a3 মাইনাস c3 a2 প্লাস c1 a2 b3 মাইনাস a3 b2। দ্বিতীয় ক্রমের নির্ণায়ক থেকে আমরা জানি b2 c3 মাইনাস b3 c2, এটা মানে হবে b2 c2 b3 c3। একইভাবে b1 c2 a3 মাইনাস c3 a2, এটা মানে হবে c2 a2 c3 a3 প্লাস c1 a2 b3 মাইনাস a3 b2, তাহলে a2 b2 a3 b3।
এটা হলো তৃতীয় ক্রমের নির্ণায়ক। একইভাবে আমরা এন ক্রমেরও নির্ণায়ক লিখতে পারি, যেখানে রো সংখ্যা হবে এন এবং কলমের সংখ্যা হবে এন। আমরা এর আগে ম্যাট্রিক্স সম্বন্ধে জেনেছি। অনেকেরই ম্যাট্রিক্স এবং নির্ণায়কের মধ্যে গণ্ডগোল লাগতে পারে। নির্ণায়ক হচ্ছে এক ধরনের ম্যাট্রিক্স, যেটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। কারণ ম্যাট্রিক্সের বিভিন্ন রকম আকার আছে, জানি আমরা, আয়তকার, বর্গাকার, ত্রিভুজাকার। কিন্তু এখানে যে নির্ণায়কগুলো আমরা দেখলাম সবই হচ্ছে বর্গাকার, এবং প্রত্যেকটা নির্ণায়কেরই একটা মান আছে। তাহলে আমরা বলতে পারি যে নির্ণায়ক হলো এক ধরনের বর্গ ম্যাট্রিক্স যার একটা নির্দিষ্ট মান আছে। এখানে একটা সেকেন্ড অর্ডারের ডিটারমিনেন্ট লিখেছি, এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা সূত্র জানি, a1 b1 a2 b2 হলে প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর প্রথমে গুণ করতে হয়, a1 b2 মাইনাস দিয়ে অন্য কর্ণ বরাবর গুণ করব। তাহলে এখানে প্রথমে গুণ হবে 2 এর সঙ্গে 9 এর, তাহলে 18 মাইনাস দেওয়ার পর বাকিটা কিন্তু লিখবো। এখানে 3 4 -12 আছে, তাহলে উত্তর হয়ে যাবে 18 + 12 অর্থাৎ 30। অনেকে এখানে ভুল করে যে এখানে তো একটা মাইনাস আসছে এই -12, তাহলে এর মাইনাসটা দেবো না। কিন্তু আমরা সূত্রতেই জেনেছি যে দ্বিতীয় পদের আগে চিহ্নটা মাইনাস হবে, তার জন্য এখানে আগে মাইনাস দেবো, তারপরে গুণ করে গুণফলে যা মান আসবে সেটা লিখতে হবে। দ্বিতীয় ক্রমে নির্ণায়কের মান নির্ণয়ের সময় এটা খুব সহজেই আমরা বুঝতে পারি কোনখানে মাইনাস হচ্ছে দ্বিতীয় পদের আগে। কিন্তু যদি নির্ণায়কটি তৃতীয় ক্রমের হয় তাহলে আমাদের একটু অসুবিধা হতে পারে। সেটা যাতে না হয় তার জন্য একটা পদ্ধতি এখানে মনে রাখবে, যে আমরা তৃতীয় ক্রমের নির্ণায়কটাকে এভাবে লিখছি, a11 a12 a13 a21 a22 a23 a31 a32 a33। এখানে যে সাফিক্সগুলো লিখেছি, প্রথমটা হচ্ছে রো এর নাম্বার, দ্বিতীয়টা হচ্ছে কলামের নাম্বার। a11 মানে ফার্স্ট রো ফার্স্ট কলাম, একইভাবে a23 মানে সেকেন্ড রো এর থার্ড কলাম, এটা সেকেন্ড রো থার্ড কলাম। তাহলে যখন আমরা চিহ্নটা নির্ণয় করব তখন -1 এই সাফিক্স দুটোর সামেশান লিখব, সাফিক্স দুটোর যোগফল লিখব। যদি যোগফলটা মাইনাস আসে তাহলে -1 মানে মাইনাস হয়ে যাবে। অর্থাৎ এটাকে যদি আমরা ভাঙি তাহলে লিখব -1 প্রথম পদ আছে 1 আমরা যদি প্রথম রো এর সাপেক্ষে ভাঙি তাহলে -1 + 1 ইন্টু a11 এর সাপেক্ষে যখন ভাঙবো তখন এই কলাম এবং এই রোটা মনে মনে বাদ দিয়ে দেবো, তাহলে বাকি যে অংশটা পড়ে থাকবে তাদের নির্ণায়ক হবে a22 a23 a32 a33 প্লাস আবার কীভাবে -1 আমি যেহেতু প্রথম সারি বরাবর ভাঙছি, তাহলে প্রথম সারি দ্বিতীয় পদ 1 2 আছে সাফিক্সে, এই দুটো সমষ্টি। তারপরে পদটা হচ্ছে a12 বরাবর সারি এবং স্তম্ভ বাদ দিয়ে দিলে পড়ে থাকছে a21 a23 a31 a32 a33। এরপরে বাকি থাকছে a13, তাহলে -1 1 + 3 a13, এই বরাবর কলাম এই বরাবর রো বাদ চলে গেল, তাহলে এই চারটা থাকবে a21 a22 a31 a32। এইভাবে ভাঙতে হবে। তাহলে আমরা শুধুমাত্র যদি চিহ্নগুলো বিচার করি তাহলে দেখতে পাবো প্রথমটা হচ্ছে প্লাস, কারণ এখানে যোগফলটা 2 আসছে, পরেরটা মাইনাস, অর্থাৎ এটা প্লাস এটা মাইনাস। এরপরটা হচ্ছে 3 একে 4, তাহলে এটা প্লাস হয়ে যাবে যুগ্ম সংখ্যা। একইভাবে আমরা যদি এই রোয়ের সাপেক্ষে ভাঙতাম তাহলে প্রথমে হচ্ছে 2 + 1 মানে 3, বিজোড় মাইনাস, এটা জোড় মানে প্লাস, 2 3 5 হবে মাইনাস। এভাবে আমরা চিহ্নগুলো পেয়ে যাব। কেউ চাইলে এভাবে চিহ্নগুলো মনে রাখতে পারো, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, এইভাবে। তার চেয়ে এটা সুবিধা বেশি যে আমরা সাফিক্সগুলো মনে রাখবো যে কোন পজিশানের নাম্বার এটা, তার সেই পজিশন দুটো যোগফল, অর্থাৎ রো এবং কলাম নাম্বারের যোগফল করে যদি জোড় আসে তাহলে প্লাস হয়ে যাবে, বিজোড় এলে মাইনাস হবে। এখানে একটা উদাহরণ ধরে নিচ্ছি, তাহলে আগে ধারণাটা আরও পরিষ্কার হয়ে যাবে। 1 2 3 2 1 2 3 0 2, এটাকে আমি ভাঙতে চাইছি বা বিস্তৃত করতে চাইছি বা এর মান নির্ণয় করতে চাইছি। তাহলে আমরা চাইলে যে কোনো সারি বা যে কোনো স্তম্ভ বরাবর নির্ণয় করতে পারি। আমি এখানে দ্বিতীয় সারি বরাবর এই নির্ণায়কের মান নির্ণয় করছি। তাহলে দ্বিতীয় সারির প্রথমে আছে 2, তার আগে চিহ্নটা বসবে। চিহ্ন হচ্ছে কি, এটা দ্বিতীয় রো প্রথম কলাম, তাহলে 2 একে 3, তাহলে অবশ্যই মাইনাস হবে, তাহলে -2 তাহলে 2 বরাবর কলাম এবং রো বাদ দিলে 2 3 0 2। এরপরে পদটা, এটা যেহেতু মাইনাস হয়েছে পরের পদটা অবশ্যই প্লাস হবে,
বা এইভাবে দেখতে পারি 1 এটা হচ্ছে দ্বিতীয় কলাম, তাহলে 2 দিয়ে 4 যেহেতু জোড় আসছে -1 পাওয়ারে, তাহলে এটা প্লাস হবে। 1 ইন্টু এটা বাদ চলে গেল, তাহলে 1 3 3 2। এরপর এটা মাইনাস হবে, কারণ 2 তৃতীয় কলাম, 2 3 5, তাহলে -1/5 মানে -1। তাহলে 2 ইন্টু এই কলাম এরও বাদ চলে গেলে 1 2 3 0। এবার এটা আমরা মান নির্ণয় করে নেব। 2 4 -0, 2 -9, 0 -6, এটা -8, এটা -7 প্লাস 1 এর সঙ্গে গুণ হলে -7, এটা প্লাস 12। তাহলে এটার মান হয়ে যাবে 12 থেকে 15 বিয়োগ করলে -3। এরপর আমাদের কিছু ধর্মাবলী সম্বন্ধে জানতে হবে নির্ণায়কের। প্রথমটা হচ্ছে কোনো নির্ণায়কের সারিসমূহের পদগুলি স্তম্ভ বরাবর ও স্তম্ভসমূহের পদগুলি সারি বরাবর লিখলে তার মান অপরিবর্তিত থাকে। অর্থাৎ যে কোনো একটা নির্ণায়ক তার যদি ট্রান্সপোজ বার করি, তার ট্রান্সপোজের মান এবং সেই নির্ণায়কের মান দুটোই সমান হবে। আমরা ধরে নিয়েছিলাম আগে A1 B1 C1 এভাবে একটা তৃতীয় ক্রমের নির্ণায়ক লিখেছিলাম, যার মানটা আমরা এখানে বার করেছিলাম। এবার এটাকে যদি আমরা ট্রান্সপোজ বের করে নিই, তাহলে হবে কি, আমরা স্তম্ভ বরাবর পদগুলিকে সারি বরাবর লিখছি। A3 B1 B2 B3 C1 C2 C3। এর যে মানটা, সেই মানটা বলছে আগের মানের সঙ্গে সমান হবে। আমরা যে কোনো একটা নির্ণায়কের বিস্তৃতি বিভিন্নভাবে করতে পারি, সারি বরাবরও করতে পারি, স্তম্ভ বরাবরও করতে পারি। এর বিস্তৃতিটা যদি আমি স্তম্ভ বরাবর করি, তাহলে আমরা কি পাবো? প্রথম হচ্ছে A1, তার চিহ্ন কী হবে? প্রথম সারি প্রথম কলাম, তাহলে 1 + 1 মানে 2 প্লাস হবে। তাহলে A1 এ বরাবর স্তম্ভ এবং সারি বাদ দিলে B2 B3 C2 C3। এরপরে আমি B1 নিচ্ছি। B1 নিলে এটা হচ্ছে দ্বিতীয় সারি প্রথম স্তম্ভ, 2 1 3 অর্থাৎ মাইনাস চিহ্ন হবে। B1 এটা বাদ গেল A2 A3, নিচে হচ্ছে C2 C3। এরপর নিচে C1 এটা প্লাস হবে, তাহলে এই স্তম্ভ এই সারি বাদ গেলে A2 A3 B2 B3। এই মানটা যদি নির্ণয় করি, তাহলে আমরা পাবো B2 C3 C2 B3 B1 A2 C3 C2 A3 প্লাস C1 A2 B3 B2 A3। এটা যদি গুণের আকারে লিখি, A1 এই মাইনাসগুলোকে প্লাস করে দিলে B2 C3 C2 B3, এই মাইনাসটা এখানে ঢুকে দিচ্ছি, তাহলে B1 C2 A3 A2 C3 প্লাস C1 A2 B3 B2 A3। এই যে মানটা পেলাম, সেই মানটা আগে যে মানটা পেয়েছিলাম সেই মানের সঙ্গে একই হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে কোনো নির্ণায়কের মান এবং তার ট্রান্সপোজের যে নির্ণায়ক তার মান দুটোই সমান হবে। নির্ণায়কের দ্বিতীয় যে ধর্ম, সেটা হচ্ছে কোনো নির্ণায়কের দুটি সংলগ্ন সারি অথবা দুটি সংলগ্ন স্তম্ভ যদি পরস্পর স্থান পরিবর্তন করে, তবে নির্ণায়কের সংখ্যামান বা সাংখ্যমান একই থাকে, কিন্তু চিহ্নটা পরিবর্তিত হবে। আমরা ধরে নিচ্ছি যে কোনো একটা নির্ণায়ক A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3। এখানে বলছে যে কোনো দুটি পাশাপাশি সংলগ্ন সারি। আমি এখানে দুটো সারি, দ্বিতীয় এবং তৃতীয় সারিকে পারস্পরিক স্থান পরিবর্তন করে নতুন একটা নির্ণায়ক তৈরি করলাম, Δ1। A1 B1 C1 A3 B3 C3টা উপরে চলে গেল, আর নিচে হচ্ছে A2 B2 C2, অর্থাৎ সেকেন্ড রো এবং থার্ড রো ইন্টারচেঞ্জ হলো। এবং অন্যটা করছি যে দুটি পাশাপাশি স্তম্ভ যদি স্থান পরিবর্তন করে, আমি ধরে নিচ্ছি প্রথম এবং দ্বিতীয় স্তম্ভ স্থান পরিবর্তন করলো, অর্থাৎ Δ2 হলো। প্রথমে চলে এলো B1 B2 B3, A1 A2 A3 পরে চলে গেল, C1 C2 C3 নিজের জায়গাতেই থাকলো। তাহলে বলছে যে এদের তিনটি নির্ণায়কেরই মান সমান হবে, কিন্তু এদের চিহ্নটা হবে মূল যে নির্ণায়ক তার চিহ্নের সঙ্গে বিপরীত। মূল যে নির্ণায়ক তার যদি আমরা মান লিখি, তাহলে আমি সারি বরাবর করছি A1
A1 করলে B2C3 মাইনাস C2B3 প্লাস লিখে নিচ্ছি আমি, প্লাস করলে আমাকে উল্টো দিক থেকে করতে হবে, C2 করতে হবে, অর্থাৎ B1 C2A3 মাইনাস A2C3 প্লাস C1 করলে দুটো বাদ যাচ্ছে A2 B3 মাইনাস B2 A3। এটা হচ্ছে মূল নির্ণায়কের মান। এবার আমি ডেল্টা ওয়ানের মান জানতে চাইছি। ডেল্টা ওয়ানের মানটাও আমি ঠিক একইভাবে প্রথম সারি বরাবর ভাঙতে চাইছি। তাহলে A1 B3 C2 মাইনাস C3 B2, এরপরে প্লাস B1, তাহলে এ কোনাকুনি আগে গুণ করব, C3 A2 মাইনাস A3 C2 প্লাস C1 A3 B2 মাইনাস B3 A2। দ্বিতীয় নির্ণায়কের যে মানটা পেলাম সেখানে দেখতে পাচ্ছি ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা আগের যে মানটা পেয়েছি তার উল্টো, অর্থাৎ এখানে B2C3 আছে, এখানে মাইনাস B2C3, এখানে মাইনাস B3C2 আছে, এখানে প্লাস B3C2, অর্থাৎ প্রত্যেকটা থেকে যদি আমি মাইনাস কমন করে নিই, মাইনাসটা একদম বাইরে বের করে দিলাম, তাহলে এখানে হয়ে যাবে A1, এখান থেকে মাইনাস কমন করছি, তাহলে B2C3 মাইনাস C2 B3 প্লাস এখান থেকে মাইনাস কমন করে নিয়েছি, তাহলে B1 ইন্টু C2 A3 মাইনাস A2 C3 প্লাস C1 ইন্টু এখানে মাইনাস কমন করে নিয়েছি, তাহলে A2 B3 মাইনাস B2 A3। এই যে মানটা পেলাম সেই মানটা হচ্ছে আগের যে নির্ণায়কের মান পেয়েছি তার সঙ্গে একই বা সমান। তাহলে আমরা কী প্রমাণ হলো, ডেল্টা ওয়ান সমান হচ্ছে মাইনাস ডেল্টা, অর্থাৎ দুটি সারি যদি নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করে পাশাপাশি দুটি সারি, তাহলে যে নির্ণায়কের মান পাচ্ছি সেই মান এবং মূল নির্ণায়কের মান সমান হবে, কিন্তু চিহ্নটা বিপরীত হবে। একইভাবে যদি আমরা ডেল্টা টু এর মান নির্ণয় করি তাহলে দেখা যাবে ডেল্টা টু এর মানের যে চিহ্নটা পাচ্ছি সেই চিহ্নটা হচ্ছে ডেল্টা এর চিহ্নের ঠিক বিপরীত। নির্ণায়কের তৃতীয় যে ধর্ম সেটা হচ্ছে কোনো নির্ণায়কের দুটি সারি অথবা দুটি স্তম্ভ পরস্পর অভেদ হলে তার মান শূন্য হবে। অভেদ মানে হচ্ছে উভয় সারিতে যে পদগুলো আছে সেগুলো একই হবে। এখানে একটা উদাহরণ ধরে নিচ্ছি, ডেল্টা হচ্ছে একটা নির্ণায়ক যার দুটি সারি অভেদ আছে, অর্থাৎ A1 B1 C1 এবং একই পদ দ্বিতীয় সারিতেও আছে, এবং তৃতীয় সারিতে পদগুলি হচ্ছে A2 B2 C2। তাহলে বলছে যেহেতু এর দুটি সারির পদগুলি অভেদ আছে তাহলে এর মান শূন্য হবে। এর আগের যে আমরা উপপাদ্য পড়লাম বা ধর্ম পড়লাম সেখান থেকে আমরা জানি যে দুটি সারি নিজেদের মধ্যে যদি পরস্পর স্থান পরিবর্তন করে তাহলে তার মান আগের যে মান তার সঙ্গে সমান হয়, চিহ্নটা পরিবর্তিত হয়। এই নির্ণায়কের প্রথম এবং দ্বিতীয় সারি নিজেদের মধ্যে স্থান বিনিময় করলে নির্ণায়কটি একই থাকছে, কারণ প্রথম সারিতেও আছে A1 B1 C1, দ্বিতীয় সারিতেও আছে A1 B1 C1। তাহলে আমরা নির্ণায়কের আগের ধর্ম থেকে লিখতে পারবো ডেল্টা সমান মাইনাস ডেল্টা, বা বাঁদিকে নিয়ে এলে 2 ডেল্টা সমান হবে 0, বা লিখতে পারি ডেল্টা সমান 0। অর্থাৎ কোনো নির্ণায়কের দুটি সারি অভেদ হলে সেই নির্ণায়কের মান হবে 0। একইভাবে আমরা স্তম্ভের ক্ষেত্রে প্রমাণ করতে পারবো। নির্ণায়কের চতুর্থ ধর্মটা হলো কোনো নির্ণায়কের একটি সারি অথবা একটি স্তম্ভের প্রত্যেকটি পদকে একটি ধ্রুবক রাশি দ্বারা গুণ করা হলে নির্ণায়কটি ওই ধ্রুবক রাশির গুণিতক হয়। ধরে নিচ্ছি ডেল্টা হচ্ছে একটা নির্ণায়ক A1 B1 C1, A2 B2 C2 এবং A3 B3 C3, এবং এই নির্ণায়কের দ্বিতীয় সারিকে আমি কে দ্বারা গুণ করেছি, দ্বিতীয় সারির প্রত্যেকটা পদকে কে দ্বারা গুণ করেছি। নতুন যে নির্ণায়ক হলো তার নাম দিলাম ডেল্টা ওয়ান। তাহলে হলো A1 B1 C1, এবং এটাকে কে দিয়ে যেহেতু গুণ করেছি, কে A2 কে B2 কে C2 A3 B3 C3। এই ধর্ম অনুসারে আমাদের প্রমাণ করতে হবে যে ডেল্টা ওয়ানের মান হবে মূল যে নির্ণায়ক, যেহেতু এটাকে আমি কে দিয়ে গুণ করছি তাহলে কে গুণ হবে, অর্থাৎ কে ইন্টু ডেল্টা। তাহলে ডেল্টা ওয়ানের মান যদি আমরা নির্ণয় করি তাহলে ডেল্টা ওয়ান সমান হবে A1 ইন্টু কে B2 C3 মাইনাস কে C2 B3 প্লাস B1, এখানে যেহেতু প্লাস দিয়েছি তাহলে আমরা উল্টো দিক থেকে গুণ করবো, কে C2 A3 মাইনাস কে A2 C3 প্লাস C1 ইন্টু কে A2 B3 মাইনাস কে B2 A3। প্রত্যেকটা গুণফলে যেহেতু কে আছে তাহলে কেটাকে আমরা সামনে কমন করে নিচ্ছি, তাহলে হয়ে যাবে A1 ইন্টু B2 C3 মাইনাস C2 B3 প্লাস B1 ইন্টু C2 A3 মাইনাস A2 C3 প্লাস C1 ইন্টু
a2b3 মাইনাস b2 a3। এটাই ছিল আমাদের মূল নির্ণায়কের মান। তাহলে কে ইন্টু ডেল্টা প্রমাণ হয়ে গেল ডেল্টা ওয়ান সমান কে ইন্টু ডেল্টা।